Hello and welcome to Pixel Narratives with Anutosh. Continuing the last two episodes of our conversation uh, with Udan Biswas, this episode I would like to share the journey from the Sentinel groups in Samay Prabha and Ajirokom and then to his recent publications, the publication of collective works of uh, Radhika Mohan Bhagavati and his two well researched books on art and the history of the journey of art in Assam. Udanda, welcome back again. Thank you. In the earlier two episodes, we have come to know about how you, got interested into the art forms and then to the designing elements and then to the journalism, and you started your journey. And then in the previous episode, we have come to know how you got involved into the publication of the Russian books in Assamese and designing them and printing them, as per your designs, and then moving on to the full-fledged the print and media in the Sentinel groups, working with Pankaj Thakur and Samir Tati, and Dhirnath Bajbarwa. yes, and you have been responsible for the magazine publication of Ajirokom and Somay Prabha. So now let us come to know about those days that you have spent with the Sentinel groups. অ্যাকচুয়ালি মাঝখানে আরেকটা আছে, এরপরে সেন্টিনেল গ্রুপস থেকে আমি যাই শিলং টাইমসের সংবাদ লাহোরি এডিটর হয়ে। এখন তাদের রোববারের যে ম্যাগাজিনটা ছিল সেটাও আমার কাছে একটা চ্যালেঞ্জে হলো লাস্ট 5 ইয়ার্স। তবে যাই হোক না কেন, কিন্তু আমার কাছে বলতে গেলে আমার এই সমস্ত শিল্পকর্মের লেখালেখির সমস্ত ট্রেনিং গ্রাউন্ড Sentinel groups, yes. কারণ সেখানে আমার অনেক ধরনের সুবিধা ছিল, ফ্রম ডেস্ক টু প্রিন্টিং মেশিন যাওয়ার একটা সুযোগ ছিল, নিজেকে দেখা এবং কাজের সাথে ইনভলভমেন্ট হওয়া, এবং তাদের সেই সময়কার যারা ছিলেন এডিটর হিসাবে নমস্য এবং স্বনামধন্য ব্যক্তিরা ছিলেন। একদিকে রাধিকামন ভগবতী, এর আগে বলা হয়েছে, একদিকে দীননাথ বেজবরুয়া, একদিকে সুকুমার বাগচি, এবং পাশাপাশি পরবর্তীকালে হরেকৃষ্ণ রেখা এডিটর হয়েছে সেন্টিনেলের, এবং অপূর্ব শর্মা আজিও সময় এডিটর হয়েছিলেন। তার সাথে ইভেন ইউ হ্যাভ পঙ্কজ ঠাকুর, পঙ্কজ ঠাকুর এবং সমীর তাঁতি তো আছেই। এবং এদের সাথে কাজ করা এবং তার মধ্যে আজকের আরও কিছু সাংবাদিক সেই সময় তাদের সাথে কাজ করার যে সুযোগ হয়, এবং সেটা আমাকেও খুব হেল্প করেছে। আর যেটা আমার লক্ষ্য একটা ছিল যে প্রিন্টিং তো আজকাল খুবই সুবিধা, আজকাল তো একটা সুইচ অন করলেই প্রিন্টিং হয়ে যায়। And nowadays most of the printing is digital, so it becomes very easy. The social media is a rich content of digital publication. You have both the good and the bad, but then the good things are also there in the social media. Yes. কিন্তু একটা ব্যাপার আছে যে যে কোনো একটা পেপার, নিউজ পেপার বা ম্যাগাজিনটা হাতে নেওয়ার পর একটা ফিলিংস হওয়া উচিত বলে মনে করি। কারণ কাগজটা আমাকে কিভাবে টানছে বা আমার চোখটাকে আরাম দিচ্ছে কিনা বা চোখটাকে ইয়ে করছে, তার হেডলাইন, তার টেক্সট, তার স্পেস, তার ফটোগ্রাফস, এভরিথিং, সেই ব্যাপারটা স্বাভাবিকভাবে আমার ভেতরে ধীরে ধীরে গ্রো করে। আর পাশাপাশি আমার যে শিল্পী বন্ধুরা যারা
যাদের পেয়েছি আমি ফ্রম দ্য 76, যেমন জ্ঞানেন্দ্র বরকাকতি, নরেন দাস, আমিনুল হক, তারপর তোমার বাবা আশুদেব, পরবর্তীকালে বেনু মিশ্র বা এদের, এবং মোস্ট ইম্পর্টেন্ট একজন শিল্পী, মানে আমাদের পরিচয় বা সবার কাছে পরিচয়, ভাস্কর, পরমেন্দু বিকাশ পাল। পরমেন্দু বিকাশ এখন নেই, প্রণব এখন আমাদের ছেড়ে অনেক দূর। প্রণব এই যে লেখার ব্যাপারটা এবং লেখালেখি করার ব্যাপারটা, আর তার শান্তিনিকেতনের গল্প এবং কিভাবে ছবি দেখতে হয় বা ছবিতে কি পাওয়া যায় বা একটা স্কাল্পচারে কি থাকে এবং স্কাল্পচারটাতে কি পাওয়া যায় বা এই স্কাল্পচারটা কেন মুক্ত আকাশের নিচে প্রয়োজন বা এই স্কাল্পচার আমি কিভাবে দেখতে পারি, এটা ভিতরে আনলে পরে কীভাবে হয়, এই সমস্ত ছবি এবং স্কাল্পচারের বিভিন্ন বিষয়গুলো আমার আহরণ করা প্রণব থেকে। কারণ প্রণব আমাকে এই ব্যাপারগুলিতে খুব হেল্প করেছে এবং জানতে খুব And this you have compiled and you have come up with this wonderful book, Okomor Hilpokala Aru Onnanno. This is one. And the other one is Hilpokalar Bododay Aru Onnanno. These are the two recent publications of Udayendra, and we would like to know about both the books in a very nutshell, so that my viewers would like to know about these two beautiful books. এই দুটো বই বলতে গেলে আমার শিল্পকলার প্রতি আমার জার্নি একটা স্বাক্ষর বলা যেতে পারে কিছু পরিমাণে। কারণ যখন ছবির লেখার হাত খড়ি বলতে গেলে সেই বললাম 76 নতুন অসমীয়া থেকে শুরু, তারপর আমাদের যে লিটল ম্যাগাজিন, ছোট লিটল ম্যাগাজিন, একাবন কয়জন, সেখানে টুকটাক ছোটোখাটো লেখা হতো। তারপর দেখলাম একদিন আমাদের অল ইন্ডিয়া পেইন্টিং অ্যান্ড স্কাল্পচার এক্সিবিশন হয়েছিল 77 বা 78, অল ইন্ডিয়া কোলাবোরেশন উইথ আইফ্যাক্স একটা এক্সিবিশন হয়েছিল। সেই এক্সিবিশনে একটা জার্নাল বেরোয়, সেই জার্নালে আনন্দ কেন্টিস কুমার স্বামীর উপর আমার একটা লেখা ছাপা হয়। ওকে। সেই সব ছাপার পরেই আমার আগে থেকেই ফুকনদা, অর্থাৎ নীলমণি ফুকনের সাথে আমার সম্পর্ক, আমার গভীর সম্পর্ক। কারণ নীলমণি ফুকনে এখানে আমার একটা বলার আছে, ওনার সাথে সম্পর্কটা গভীর হওয়ার। এক সময় বিখ্যাত কবি দীনেশ দাস, বাংলা সাহিত্যে দীনেশ দাস কবি হিসাবে, তার ছেলে শান্তনু দাস এবং সুনীল গাঙ্গুলি, সুনীল গঙ্গোপাধ্যায়, তারা প্রায় গুয়াহাটি শহরে আসতেন। গুয়াহাটি শহরে শিলং যেতেন, শিলংয়ে অনেক পরিচিত ওদের ছিল, কবি বন্ধুরা ছিল, ওখানে আড্ডা মারতেন। আবার এখানে আমরাও তাদের সংস্পর্শ পাই কলেজ লাইফ থেকে, দ্যাট ইজ 73-74 থেকে পাই। ওকে। এই যে সুনীলদা পরবর্তীকালেও পেয়েছি, কিন্তু ওই পিরিয়ডটা শান্তনু দাস এবং দীনেশ দাসের ছেলে শান্তনু দাস আর সুনীল গাঙ্গুলি, তাদের সংস্পর্শটা ছিল আমাদের জীবনে মোস্ট ইম্পর্টেন্ট। আর সেই সময় একটা বিখ্যাত কাগজ ছিল গঙ্গোত্রী, সেই গঙ্গোত্রী এডিট করতেন শান্তনু দাস। ওকে। আর তার সাথে ছিলেন এই সুনীল গাঙ্গুলি। শান্তনু দাস একটা প্রপোজাল এখানে নিয়ে আসে যে উদাহরণ আমরা আসাম বাংলা একটা যুগ্ম সংখ্যা চাই এবং তোমাদের হেল্প চাই। এবং সে আসাম বাংলা যুগ্ম সংখ্যা কি থাকবে, এই অঞ্চলের অসমীয়া, বিশিষ্ট অসমীয়া কবিদের, অন্তত মিনিমাম 20 জন অসমীয়া কবিতার বাংলা অনুবাদ। একটা হলো এই অঞ্চলের অসমীয়া এবং বাঙালি কবিদের, শিল্পীদের আড্ডা, ওকে, একটা লেখা। আর একটা ওভারঅল এই অঞ্চলের কবিতার উপর একটা লেখা। আমরা রাজি হয়ে গেলাম, কলেজ লাইফ এইরকম একটা কাজ করবো, দারুণ ব্যাপার। তাহলে কি করা যায়? এখন অসমীয়া কবি বলতে সেই সময় রবীন্দ্র সরকারের সাথে আবার একটা পরিচয়, তাছাড়া খুব একটা বেশি পরিচয় কারণ হয়। পাশাপাশি খবর পেয়ে গেলাম ফুকনদা আমাদের কাছেই থাকে, চলে গেলাম ফুকনদা দারুণ। বললাম হ্যাঁ, কাব্য করবো লাগবে, আমি করিম কাব্য। আমি দাদা
আপনি কবিতার সিলেকশনটা আপনি করে দাও, করে দিন, চলো। ওই একটা সংখ্যা আমরা করেছিলাম, সংখ্যা করেছিলাম মানে এইটা যে ফুকনদার সাথে এই আমাদের জার্নি শুরু হলো। প্রায় 20 জন কবির কবিতা বাংলায় অনুবাদ যায়, যেখানে হোমেন বরগোহাঁই, হীরেন গোহাঁইয়ের কবিতা, যারা অনেক হয়তো এখন জানে না হীরেন গোহাঁইয়ের কবিতা আছে কিনা বা কবিতা লিখেছিলেন কিনা, কবিতা যায়। আর সেই জায়গায় ঢুকে গেছিল আমাদের হিরু ভট্ট, হীরেন ভট্টাচার্যি ঢুকে গেলে ওই শুরু আমাদের ফুকনদার সাথে সেই জার্নিটা আমাদের শুরু। তারপর ওই যে বলছিলাম আগের কথা, সেই বইটা যে 77 অল ইন্ডিয়া পেন্টিং অ্যান্ড স্কাল্পচার এক্সিবিশনের যে আনন্দ কেন্দ্রিত কুমার স্বামী, ফুকনদার হাতে পড়ে গেল। আর সেই ফুকনদা এটা পড়ার পর আমাকে ডেকে পাঠালো। ফুকনদা বেশ অ্যাপ্রিসিয়েট করলেন এবং আমাকে বললেন যে না উদয়ন, তুমি একটু লিখা মেলা আরম্ভ করা। এই শিল্পকলার প্রতি এটা কিন্তু লেখা লিখিতভাবে এটা আমার সূচনা বলা যেতে পারে। এবং তার পরবর্তীকালে একাবঙ্কাও যেন ছোট একটা বেরিয়েছিল অসমের শিল্পকলা নিয়ে একটা বিষয়, যে বিষয়টা বলা যেতে পারে এই প্রথম বইটার নাম। এবং ওইটা পড়ার পর ফুকনদা আমাকে বললেন, একটু তুমি অলপ পুরা একটা ব্রড ইয়ার লিখা, একটু খুব সৰু হৈছে, তুমি ইয়াৰ লগত বৰাক উপত্যকাৰ শিল্পীসকলৰ এইটো সোমোৱা, বড়োলেণ্ডটো সোমাই দিয়া, আৰু আমাৰ ডিব্ৰুগড় আৰ্টিষ্টবিলাক আৰু কিছু মানে আৰ্টিষ্ট সংগঠনবিলাকক সোমাই দিয়া। ডেট ইজ দ্য সেই সময়ত অলৰেডি এষ্টাব্লিছড হৈ গৈছে গুৱাহাটী আৰ্টিষ্ট গিল্ড, আসাম ফাইন আৰ্ট ছ'চাইটি, যোৰহাট ফাইন আৰ্ট ছ'চাইটি, এনেকুৱা বিভিন্ন এইবিলাক অলপ সোমাই দিয়া, আমাৰ আৰ্ট কলেজৰ বিষয়টো আনা। তো আল্টিমেটলি সেই সময়ত ফুকনদা থাকোঁতে কামটো কৰিব নোৱাৰিলোঁ, মানে এটা একটা দুর্ভাগ্য, কাজটা হয়নি। পরবর্তীকালে কাজটা যখন কমপ্লিট করি, একটা রিসার্চ জার্নাল ঐতিহ্য এডিটেড বাই ডক্টর নন্দিতা গোস্বামী ভট্টাচার্য, সেই ঐতিহ্যে সেটা ছাপা হয়। ছাপা হওয়ার পরে তারপর বোধহয় চিহ্নতে বোধহয় ছাপা হয়েছিল। ওই আমার লেখালেখির ব্যাপার শুরু। আর এখানে যেই লেখাগুলো আছে সেই লেখাগুলো সব লেখাই সেই পিরিয়ডে লেখা, একমাত্র দুটো লেখাই এই নতুন লেখা বলা যেতে পারে। একটা অসম শিল্পকলা আর শিল্পকলার বোধোদয়। অসমের শিল্পকলা এমন একটা ব্যাপার চেষ্টা করা হয়েছে, যা এখানে একটা ব্যাপার আছে খুব ব্যাপার, কেউ চিন্তা ভাবনা করে না। কোনো আর্টিস্টের জন্ম কবে বা যে আর্টিস্ট আজকে নেই তার মৃত্যু কবে, সেই ধরনের কোনো ডাইরেক্টরি বা শিল্পীর পড়াশোনা পাওয়া সম্ভব নয়। কারণ দিস দ্য মানে বার্থ বা জন্মসালটা মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো একজন শিল্পীর কাছে। কারণ আজকে যেমন আশুদেব, তার জন্ম 1933, 13 ডিসেম্বর 1917। আর আজকে আমাদের জ্ঞানেন্দ্র বরকাকতির তার 1954, হ্যাঁ 54 সম্ভবত। তো স্বামী আশুদেব যখন ছবি আঁকতেন বা আশুদেব যেই পরিবেশ পরিস্থিতি, তার টোটাল যে বিষয়টা, সেই বিষয় সেই এবং সেই 1954 পরের পরিবেশ এক তো নয়, পরিবেশ অনেক চেঞ্জ হয়ে আছে। এবং জ্ঞান বরকতি বা আজকে নরেন দাস বা আমিনুল হক বা আজকের আমাদের যে কিশোর, এরা যখন ছবি আঁকছে ওরা আজকের সময়ের ছবিটা আঁকছে। আর আশুদেব, বেনু মিশ্র বা শোভা বর্মা ছবি আঁকতেছে ওদের সময়ের ছবিটা আসছে। তাই এই সময়ের একটা ডিফারেন্স তাদের ছবিতে প্রতিফলন ঘটবেই স্বাভাবিকভাবে। Now, Udanda, I want to hear that beautiful anecdote when you had been to the All India, the Lalit Kala Academy galleries, and you encountered with M.F. Hussain. খুব সাংঘাতিক ব্যাপার, মানে আমি জীবনের একটা শ্রেষ্ঠ ঘটনা। মানে দুর্ভাগ্য সেই সময় সেই ক্যামেরা ট্যামেরা ছিল না, আজকে মোবাইল ছিল না। মানে ভাবলে এখনো গায়ে কাটা দেয়। মানে সেই পিরিয়ডে, মানে সেই সময় 1977 নাগাদ, সেই সময় মানে একটা ইমেজ আমাদের হয়ে গেছে এম এফ হোসেন
মকবুল ফিদা হোসেনের যে একটা ইমেজ, সেটা আমাদের চোখের মধ্যে একদম পুরো ইয়া। আর তারপর একটা ইম্পর্টেন্ট ঘটনা, সেই সময়ে মকবুল হোসেনকে ইয়ে করা হলো, মানে ইয়ে এই দুর্গার ছবি, সরস্বতীর ছবি এবং ইন্দিরার ছবি নিয়ে তাকে বয়কট করা হলো। আর এদিকে পাশাপাশি ইন্দিরা গান্ধীও তো হেরে গেল, আউট অফ ট্র্যাক। এখানে সেই প্লটে আমি গেছি, আমাদের গৌরী বর্মন, আমাদের আসামের সবার ছবি নিয়ে, প্রায় 40 পেন্টিংস নিয়ে, 40 জন শিল্পীর ছবি নিয়ে গৌরীদা যাবেন, স্পন্সর বাই গভর্নমেন্ট অফ আসাম, এবং তার সাথে একজন কিউরেটর চাই। আর গৌরীদা আমাকে নিয়ে গেলেন, খুব দারুণ ব্যাপার। 1 মাসে গেলাম হাইফ্লেক্স গ্যালারিতে, এক্সিবিশন হবে। গ্যালারি, দুটো গ্যালারি যারা দেখেছে, একটু লম্বাটে গ্যালারি। ওই পিরিয়ডে গরিদা এবং উইথ কার্পেন্টার ছবিগুলি ফ্রেমিং হচ্ছে বিভিন্নভাবে। আর প্রচণ্ড গরম, মে মাস, প্রচণ্ড গরম। আমরা তাই একটু ভিতর দিকে আছি, হঠাৎ একটা বেশ লম্বা চওড়া ভদ্রলোক, পাকা চুল, দাড়ি এবং ঝোলানো ব্যাগ, তার মধ্যে দেখতে পাচ্ছি যে তখন অব্দি দেখিনি ব্যাগে কি আছে। আচ্ছা, ভিতরে এলো আস্তে আস্তে, দেখলাম একটা গগলস লাগানো, রোদ চশমা লাগানো, ভিতরে এলো। তার মধ্যে ব্রাশ কয়েকটা, তার মধ্যে খালি পা, বাস। আমি আরে এই তো বোধ সম্ভবত এবার বুঝছেন। আমি চিৎকার করে উঠলাম, গরিদা গরিদা গরিদা, সাবসন সম্ভবত এমএফ হোসেন নাকি, এমএফ হোসেন নাকি। গরিদা জাস্ট পিছন ফিরে আসতেই এমএফ হোসেন ঝটকা বানবান সাফ করে ঝাঁপিয়ে পড়লো গরিদার উপর। গরিদা ঝাঁপিয়ে পড়লো, আমি তো মাঝখানে দাঁড়ানো, মানে কি দেখতেছি। এটা কল্পনার বাইরে এমএফ হোসেনকে ওইভাবে পাওয়া যাবে। যাই হোক, তাও অনেকক্ষণ গরিদা ওরা দুইজন দেখলাম, তখন মনে হলো ওরা, ওদের মধ্যে ভালো সম্পর্ক। কারণ গরিদা যখন আর্কিটেকচার পড়তে যায় বোম্বেতে যায়, তখন ও আলকাজি বোধ হয় ইয়েতে, হ্যাঁ, ওই ফলে অনেক ছোট ছোট কিছু কিছু কথাবার্তা শুনেছিলাম। ও ছোট ছোট পুতুলও বানাতো, টয়েস বানাতো। আর স্কুলস অফ ড্রামাতে আলকাজি, তখন বোধ হয় ইয়ে বোধ হয় আলকাজি এরিয়াতে সে ওই ব্যাকড্রপ গুলি আঁকতো এমএফ হোসেন। আর সেই সময়কার পরিচয় আমাদের গরিদার সাথে। তারপরে আরেকটা অভিজ্ঞতা, খুব দুর্দান্ত অভিজ্ঞতা, খবর পেলাম আমাদের এক্সিবিশনটা শেষ হওয়ার পর ওর এমএফ হোসেনের এক্সিবিশন হবে এই হলে। ওকে, এমএফ হোসেন চাইছে তার একটা পোস্টার আমাদের এখানে লাগানোর জন্য, তার পারমিশন নিতে এসছেন। তো এখন গৌরী বর্মন ওনার বন্ধু, তো পারমিশনের কি ব্যাপার আছে। তারপর সেই পোস্টার ম্যাক্সিমাম 3 to 5 মিনিটস ওনার লাগলো সেই পোস্টার। এই তখন দেখলাম ইয়ের থেকে বের করলো ক্যামেল পোস্টার পেপার, ব্ল্যাক পোস্টার পর নিচে পেতে দিল। লম্বা তো চওড়া লোক, লম্বা ব্রাশ, বেশ 1.5 ফুট 2 ফুট লম্বা ব্রাশ নিয়ে, হোয়াইট ক্যামেল কালার এখানটা নিলাম বেশ মোটা করে, আর ব্রাশটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে অ্যান এক্সিবিশন অফ এমএফ হোসেন, মাঝখানে বিশাল একটা গ্যাপ। আর গ্যাপটা কেন বিশাল গ্যাপ, নিচে এমএফ 20-30 বোধ হয় সাইজ হয় ক্যামেল পোস্টার, মানে গ্যাপ নিচে ফ্রম। তারপর করলেন আরেকটা ব্রাশ নিয়ে ওখান থেকে, কিন্তু ওই ব্রাশটা কিন্তু ফ্ল্যাট ব্রাশ নেননি, ওটা একটু সরু ব্রাশ নিয়ে ক্রোম ইয়েলো বের করলেন। ক্রোম ইয়েলো দিয়ে এমএফ হোসেনে ক্রোম ইয়েলো ভরে দিলেন, তারপর রেখে দিলেন। এরপর ওখান থেকে ব্যাগ থেকে বের করলেন ওনার একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফ, সেটা বের করে পেস্ট করে দিলেন। ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিট। এখন আমার এখনো চোখে ভাসছে, মানে কি দারুণ পোস্টার, ভুলতে পারছি না এখনো আমি। তারপরে এরপরে এখানে এসে বেশ কিছু নাটক
কে পোস্টটা আমি ওই প্রসেসর আমি করলাম আর বিখ্যাত হয়ে গেলাম আমি, কারণ এম হোসেনের যে তার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে এটা কেউ জানতো না। অনেক পোস্টার, প্রদ্যুৎ চক্রবর্তী, বিমল জ্যোতি চৌধুরী এরা যখন নাটক করছে, নাটক, তারপর আমাদের অনিল দাসেরও কয়েকটা নাটকের সেভাবে আমি পোস্টার করেছিলাম, এটা আমার মনে আছে। So it was really wonderful talking to you, Udanda. I know there is so much more to hear from you. Maybe in the future we'll again sit down and talk to you. On that wonderful note, your experience with M.F. Hussain, we'd like to end this episode of Pixel Narratives with Anutosh. In our next episode, we'll be again talking to another wonderful achiever who has made a mark of himself or herself. Till then, goodbye. Do take care. Thank you.